আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব জেনারেল হিস্টোলজি নিয়ে। তো প্রথম কথা হচ্ছে হিস্টোলজি কোন কাজে লাগে। হিস্টোলজি হলো অ্যানাটমির একটা সাবজেক্ট। অ্যানাটমির মধ্যে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি, যার মধ্যে একটা হলো গ্রস অ্যানাটমি, যেখানে তোমরা থোরাক্স, সুপিরিয়র এক্সট্রিমিটি, অ্যাবডোমেন, ইনফিরিয়র এক্সট্রিমিটি, হেড, নেক, সিএনএস, আইবল এই কার্ডগুলো পড়ো, রেগুলার আইটেম দাও। বাট এছাড়াও আইটেম ছাড়াও অ্যানাটমির মধ্যে আরও কিছু পার্ট আছে, যার একটা হলো হিস্টোলজি। এই হিস্টোলজিকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা জেনারেল হিস্টোলজি আর একটা সিস্টেমিক হিস্টোলজি। সাধারণত বেশিরভাগ মেডিকেলে বা ধরো কিছু কিছু মেডিকেলে এই হিস্টোলজি এটার জন্য শুধুমাত্র টার্ম পরীক্ষায় আসে, কার্ড পরীক্ষায় হিস্টোলজি পোর্শন থেকে আসে না। যেমন হিস্টোলজি জিনিসটা কি, লাইক এখানে ধরো কোনো একটা স্লাইড তোমার কাছে দেওয়া আছে, এটা কিসের স্লাইড? এখানে লেখা আছে কার্ডিয়াক মাসেলের স্লাইড, পরীক্ষা তো লেখা থাকবে না। তো এটা হচ্ছে কার্ডিয়াক মাসেলের স্লাইড, এটা স্লাইড, এখানে হচ্ছে টিস্যুটা আছে। এটাকে যদি আমি মাইক্রোস্কোপের মধ্যে দেখি তখন এভাবে দেখতে পাবো। তো এখান থেকে কি বুঝতেছি, অনেক কিছু বোঝা যায় আবার কিছু বোঝা যায় না, তো এটা পরে কথা বলবো। আপাতত হিস্টোলজির মধ্যে আমরা কোনো কিছুর গঠন নিয়ে আলোচনা করি। যেমন তোমরা পড়ছো লাংয়ের মধ্যে কয়টা লোব আছে, কয়টা সেগমেন্ট আছে, এগুলা কিন্তু আমরা দেখতে পারি। কিন্তু লাংয়ের ভিতরে একদম ভিতরের স্ট্রাকচার, যেখানে অ্যালভিউলাস আছে, যেখানে ব্রঙ্কিউলগুলো আছে, এই স্ট্রাকচারগুলো কিন্তু তুমি দেখতে পারো না। এগুলো দেখার জন্য মাইক্রোস্কোপ লাগবে। তো ওই স্ট্রাকচার নিয়ে যে আলোচনা, সেই আলোচনাটা হলো হিস্টোলজি। মেডিকেলে দেখা যায় কার্ড এক্সামের মধ্যে, যেমন থোরাক্সের কার্ডের মধ্যেই হিস্টোলজি থেকে কী আসতে পারে, হার্টের হিস্টোলজি, লাংয়ের হিস্টোলজি, ট্রাকিয়ার হিস্টোলজি, ইসোফেগাসের হিস্টোলজি, এই পার্টগুলো কার্ড এক্সামে আসে না, টার্ম এক্সামে আসে। আর শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজে সম্ভবত, যেখানে হিস্টোলজির জন্য আলাদা কার্ড হয়, মানে তোমার থোরাক্স কার্ড একবার দিবা, সুপিরিয়র এক্সট্রিমিটি কার্ড দিবা, হিস্টোলজি কার্ড দিবা, দেন 3টা কার্ডের পরে একটা টার্ম পরীক্ষা হবে। অর্থাৎ অ্যানাটমি ছাড়া বাকি যে 2 সাবজেক্ট আছে সেগুলোতে দুইটা কার্ড থাকলেও ঢাকা মেডিকেল কলেজে হিস্টোলজির জন্য আলাদা কার্ড হয়। সুতরাং অ্যানাটমির মধ্যে এখানে 3টা কার্ড দিয়ে ফার্স্ট টার্মে বসতে হয়। তো এই হচ্ছে প্রিমিটিভ কথাবার্তা। তো আমাদের সিস্টেমিক হিস্টোলজি পড়ার আগে জেনারেল হিস্টোলজিটা পড়া থাকলে হিস্টোলজিটা অ্যাপ্রোচটা ভালো হয়। তো আমরা জেনারেল হিস্টোলজিতে সর্বপ্রথম এই যে কীভাবে স্লাইড প্রিপারেশন করতে হয়, এটা তো স্লাইড মানে কাচের মধ্যে আমরা কী বসাইছি, টিস্যু বসাইছি। তো আজকের আলোচনায় আমরা টিস্যু প্রিপারেশন নিয়ে কথা বলবো। আর মাইক্রোস্কোপের স্ট্রাকচার এটা আসলে প্র্যাকটিক্যালি বোঝা উচিত, প্র্যাকটিক্যালি কোন পার্টসগুলোকে কী বলে। আমরা টিস্যুগুলো কোথায় রাখি, আমরা স্লাইডগুলোকে এই জায়গাটার মধ্যে রাখি, এটার নাম হলো স্টেজ। তো এটার মধ্যে রাখি, এইটার নিচে আমরা দেখি। তো 10x দিয়ে দেখা হয়, 40x দিয়ে দেখা হয়, 4x দিয়ে দেখা হয়। সাধারণত আমরা 4x and 10x দিয়ে দেখে থাকি। ওকে, তো আজকের আলোচনায় আমরা টিস্যু প্রিপারেশন নিয়ে আলোচনা করব। প্রথম কথা, আমাদের তো যে টিস্যুটা আমরা এখানে এখানের মধ্যে বসাবো, এই টিস্যুটা তো আগে কালেক্ট করতে হবে। তো আমাদের বডি থেকে কালেক্ট করতে হবে। সো কালেকশন অফ টিস্যু বাই এক্সিশন অ্যান্ড বায়োপসি। তো আমরা এখানে দেখবা 10টা স্টেপ আছে। এই 10টা স্টেপ মনে রাখার ট্রিক্স হচ্ছে এখানে এটা লেখা দেখলে বুঝবে না। প্রথম কথা, ধরো তুমি কফি খাইতেছিলা, কোনো একটা ক্যাফের মধ্যে বসে কফি খাচ্ছিলা, কফি হঠাৎ করে তোমার উপরে পড়ে গেছে, তুমি ফালাই দিছো। তো এটাকে ধুইতে হবে, ধোয়ার জন্য লাগাইছো পানি। এখন পানি দিয়ে ধুইলা, তোমার হাতে যে পানিটুকু ছিল সেই পানিটুকু শেষ। এখন তুমি তো আর খাওয়ার পানি নাই তোমার কাছে, তুমি তখন ডিহাইড্রেশনে ভুগতেছো। তো পানি যেহেতু নাই, সমস্যা তো না, আইসক্রিম আছে, আইসক্রিম খাবা। এবং এই ঘটনাটা ঘটতেছে সামার, অর্থাৎ অনেক বেশি সূর্য আলো বেশি আর কি, গ্রীষ্মের গরমের দিনে প্রতি বছর তোমার সাথে এরকম একটা ঘটনা ঘটে। এই হচ্ছে ট্রিক্স। তো থেকে কালেকশন অফ টিস্যু, ফি থেকে ফিক্সেশন, ওয়াশ থেকে ওয়াশিং, ডিহাইড্রেশন থেকে ডিহাইড্রেশন, ক্রিম থেকে ক্লিয়ারিং, আইস থেকে ইনফিল্ট্রেশন, এফরি থেকে ইমব্রেডিং, সানি থেকে সেকশনিং, থেকে স্টেইনিং, আর এম থেকে মাউন্টিং। এই হচ্ছে প্রিপারেশন অফ টিস্যু ফার্স্ট, এটার ট্রিক্স, স্টেপগুলো মনে রাখার ট্রিক্স। তো আমরা এটা তো বুঝতেই পারি, কালেকশন অফ টিস্যুকে কালেক্ট করতে হবে। তারপরে সেকেন্ড স্টেজটার নাম হচ্ছে ফিক্সেশন মানে বোঝায় যে টিস্যুটা আমি আনছি সেই টিস্যুটাকে কিল করা এবং হার্ডেনিং করা।
চিন্তা হইতেই পারে যে টিস্যুটাকে আমি আনছি কালেকশন অফ টিস্যু বডি থেকে টিস্যুটা নিয়ে আসছি, তার মানে কি এটা তো অলরেডি ডাই হয়ে আছে, তো মরা জিনিসকে আর মারবো কি? আসলে ওই টিস্যুটাকে আমরা মারতে বলি না, এই টিস্যুটাকে আমরা তুলনামূলকভাবে বেটার প্রিজার্ভ করার জন্য টিস্যুটার ভিতরে কিন্তু সেলগুলোর মধ্যে এখনও কিন্তু এনজাইমগুলো রয়ে গেছে। এই এনজাইমগুলো যাতে আর কাজ না করে, এনজাইমগুলো যদি কাজ করে তাহলে কি করবে? তারা এটার মধ্যে বিয়োজন ঘটাবে, অর্থাৎ ডিকম্পোজ করবে। এটা যাতে না করে সেই জন্যই মূলত এখানে আমরা ফিক্সেশন প্রসেসটা করে থাকি। তাইলে দ্য প্রসেস অফ কিলিং, কাকে কিল করতেছি? যে এনজাইমগুলো আছে এবং যে মাইক্রো ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে আমরা কিল করতেছি, এবং যার ফলে টিস্যুটা হার্ডেনিং হবে। ওকে, তো ফিক্সেশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ফিজিক্যাল, কেমিক্যাল। তো এখানে ফিজিক্যাল কিছু প্রসেসের নাম লেখা আছে, জাস্ট নামগুলো পড়লেই হইল। তো এখন আসো ক্রাইটেরিয়া অফ এ গুড ফিক্সেটিভ, অর্থাৎ আমি তো ফিক্সেশন করব, ফিক্সেশন কেমনে করে, এগুলো কেমনে মারে, কিছু ফিক্সেটিভ ইউজ করতে হবে। তো ফিক্সেটিভ কারা ভালো ফিক্সেটিভ? যারা মানে ফিক্সেশনের কাজটা ভালো করে। ফিক্সেশন মানে কিলিং অ্যান্ড হার্ডেনিং অফ দ্য টিস্যু। তাহলে কিলিং অ্যান্ড হার্ডেনিং অফ দ্য টিস্যু যে যত কুইকলি করতে পারবে সে হলো ভালো ফিক্সেটিভ। তো ফিক্সেটিভ সাবস্ট্যান্স এবং ফিক্সেটিভ সলিউশন, এগুলোর কিছু নাম আছে যেগুলো মার্ক করা আছে, সেগুলো ভালো ইম্পর্টেন্ট, গুরুত্ব দিয়ে মনে রাখো। তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত ফিক্সেটিভ সলিউশন, 10% ফরমালিন সলিউশন। ফিক্সেশনের মূল কথা তো আমরা বলেই দিলাম, কিলিং অ্যান্ড হার্ডেনিং। এটাই আবার এখানে লেখা আছে যে ইম্পর্টেন্সটা কী বা এইমটা কী, টু প্রিজার্ভ দ্য সেলুলার আর্কিটেকচার লাইক লিভিং স্টেট। এখন ধরো তুমি আমার বডি থেকে, যে কোনো কারোর বডি থেকে বায়োপসি করে টিস্যুটাকে কালেক্ট করে নিয়ে আসলা, কারণ সেটাকে ঠিকমতো প্রিজার্ভ যদি না করো তাহলে তার মধ্যে যে এনজাইমগুলো আছে সেগুলো তো তাকে মেরে ফেলবে। পোস্টমর্টম তার মধ্যে ডিকম্পোজিশন হবে, পোস্টমর্টম ডিকম্পোজিশন। তাহলে সেটা যাতে না হয়, এই স্ট্রাকচারটা যাতে প্রিজার্ভ থাকে, তোমার বডির মধ্যে যেরকম ছিল এখনও যাতে ওই রকমই থাকে। একই রকম যদি না থাকে তাহলে তোমার বডির মধ্যে কী আছে না আছে সেটা তো আমি দেখতে পারলাম না, তো আমার আলটিমেটলি লাভটা কী হলো? তোমার বডির মধ্যে স্ট্রাকচারটা যেরকম ছিল এরকমই যেন থাকে, সেটা প্রিজার্ভ করার জন্যই ফিক্সেশনটা করা হয়ে থাকে, এবং যেটা প্রিভেন্ট করে অটোলাইসিসকে। অটোলাইসিস কেন? কারণ হচ্ছে এটার মধ্যে যে এনজাইমগুলো আছে সেই এনজাইমগুলো সেটাকে ডিকম্পোজ করে ফেলতো, যাতে ভেঙে না ফেলে বা ব্রেকডাউন না করে ফেলে, সেটাই মূলত ফিক্সেশনের উদ্দেশ্য। হার্ডেনিং দ্য টিস্যু, সলিডিফাই কলোয়েডাল ম্যাটেরিয়াল। কলোয়েডাল ম্যাটেরিয়াল মানে প্রোটিনটা যাতে ভেঙে না যায় সেই জন্য সলিডিফাই করে ফেলে, মানে হার্ডেন করে ফেলে আর কি। ইনফ্লুয়েন্স স্টেইনিং করতে সুবিধা হবে, এবং প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম যারা আছে তাদেরকে কিল করে ফেলার জন্য আমরা করে থাকি ফিক্সেশনটা। তো এরপর ফিক্সেশনের জন্য কতটুকু টাইম লাগে? 24 ঘন্টা লাগে আনুমানিক। অ্যান্ড কতটুকু ফিক্সেশন আমরা ইউজ করব? ফিক্সেশনের সময় ফিক্সেটিভ ইউজ করতে হয় 20 টাইমস অফ টিস্যু ভলিউমে 20 টাইমস। থার্ড স্টেপ, ওয়াশিং। তো দেখো, এইটা মনে রাখবা যে অনেকটা রিলেট করার জন্য বলতেছি। অনেক সময় দেখবা যে তোমাদের আশেপাশে অনেক বন্ধুবান্ধবীরাই আছে যারা মেডিকেল লাইফে আসার পরপরই কোনো রিলেশনে জড়ায় যায়। একটা রিলেশন কিছুদিন যাওয়ার পরে দেখা যায় সেটা বেশি দিন টিকে না, তারপরে প্রথম জনকে ভোলার জন্য সে আরেকজন দ্বিতীয় জনকে গ্রহণ করে, প্রথম জনের ভোলার জন্য। তো দ্বিতীয় জনের সাথে কিছুদিন যায়, তারপরে দ্বিতীয় জনকে ভোলার জন্য দ্বিতীয় জনের সাথেও বনিবনা হয় না। স্বাভাবিক, একটা মানুষের সাথে আরেকটা মানুষের সব দিকে মিলবে না। তো দ্বিতীয় জনের সাথে বনিবনা হয় না, সে তৃতীয় জনের কাছে যায় দ্বিতীয় জনকে ভোলার জন্য। এভাবে তৃতীয় জনকে ভোলার জন্য চতুর্থ জনকে ভোলার জন্য পঞ্চম জন। টিস্যু প্রিপারেশনের জিনিসটা আসলে এরকমই ঘটে। প্রথমে তুমি ফিক্সেটিভ মিশাইছো, এবার তুমি এই ফিক্সেটিভটাকে দূর করে দিবা। কী দিয়ে দূর করবা? ওয়াশিং করবা, মানে পানি দিয়ে দূর করে দিবা। তাহলে এটার উদ্দেশ্য কি? এক্সেস যে ফিক্সেটিভ আছে সেটাকে দূর করে দেওয়া, এবং এক্সেস ফিক্সেটিভ থাকলে সমস্যা, সেই জন্য এটা প্রপার স্টেইনিংয়ে অসুবিধা করতো। এখন ইনশিওর প্রপার স্টেইনিং। তো 3 to 24 আওয়ার লাগে এই ওয়াশিং করার জন্য। তখন কী করছো? পানি দিয়ে এটাকে ওয়াশ করছো। এখন এই পানিটাকে দূর করার জন্য, মানে প্রথমবার তো ফিক্সেটিভকে দূর করার জন্য আনছো পানি, কারণ পানিকে দূর করার জন্য আনবা অ্যালকোহল, অ্যাসেন্ডিং গ্রেড অফ অ্যালকোহল, মানে প্রথমে কম কনসেন্ট্রেশনের লো কনসেন্ট্রেশনের অ্যালকোহল দিবা, তারপর আস্তে আস্তে হাই কনসেন্ট্রেশনের অ্যালকোহল দিবা। বেশিরভাগ ক্ষেত্রেই ইথানলটাকে দেওয়া হয়। তো এখানে কি হয়?
ওয়াশিং করছিলা সেই ওয়াশিংটাকে অর্থাৎ পানিটাকে দূর করার জন্য এবার তুমি দিবা অ্যালকোহলকে। ওকে, তাহলে স্টেপগুলো আমরা দেখি আবার। প্রথমে টিস্যু নিলাম, টিস্যুর পরে টিস্যু তো নিলাম, সেটাকে প্রিজার্ভ করার জন্য দিছি ফিক্সেটিভ সলিউশন। এই ফিক্সেটিভকে দূর করার জন্য বা ফিক্সেটিভকে ভোলার জন্য দিছি আমি এখন পানি দিয়ে ওয়াশ করছি। কারণ পানিকে ভোলার জন্য বা দূর করার জন্য আমি ওয়াশিংয়ের পরবর্তীতে দিলাম ডিহাইড্রেশন, মানে হচ্ছে অ্যালকোহল দিয়ে আমি মিশিয়ে দিলাম। কারণ অ্যালকোহলের পরে অ্যালকোহলটাও আমি সরাই দিতে হবে। অ্যালকোহলকে সরানোর জন্য বা ভোলার জন্য এবার আমি দিব জাইলিন, টলুইন, বেনজিন, ক্লোরোফর্ম, CCl4 ডাইঅক্সান। এর মধ্যে সবচেয়ে বেশি জাইলিনটাই দেওয়া হয়, জাইলিনটাই মিক্স করা হয়, যেগুলো হচ্ছে আমাদের প্যারাফিন টাইপের। তো অ্যালকোহলকে দূর করার জন্য এবার আমি কাছে টেনে নিলাম কাকে? প্যারাফিনকে। ওকে, তো এই প্রসেসের ইম্পর্টেন্স কি? ইম্পর্টেন্স হচ্ছে এই টিস্যুটাকে ট্রান্সপারেন্ট করে ফেলা, কারণ অ্যালকোহল থাকলে সেটা ট্রান্সপারেন্ট থাকবে না। এতক্ষণ পর্যন্ত আমি কী করছি? প্যারাফিনকে শেষ পর্যন্ত কাছে টেনে নিলাম। তুমি তার প্রতি কিছুদিন পরই চেঞ্জ করতে পারতেছো না, কারণ মানে লোক সমাজে তো মুখ দেখানোর জায়গা আছে। তো প্যারাফিনকে নিয়ে তুমি এবার সুখে সংসারে থাকার ইচ্ছা পোষণ করছো এবং প্যারাফিনের সাথেই প্যারাফিনের মধ্যে তুমি টিস্যুটাকে রাখার পরে সেটাকে বিকারের মধ্যে নিছো এবং এই বিকারটাকে এখন তুমি ওভেনের মধ্যে বসাইছো 56 থেকে 58 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেট করে। তো এখানে আমরা প্যারাফিনের মধ্যে কী প্যারাফিন ইউজ করতে পারি? প্যারাফিন ওয়াক্স, সেলোইডান, এছাড়া ওয়াটার সলিউবল ওয়াক্স, অ্যাকোয়াক্স, জিলাটিন ইত্যাদি ইত্যাদি। এই প্রসেসের জন্য 3 থেকে 6 ঘন্টা লাগে। প্রসেসটা কি? প্রসিডিউরটা হলো এখানে টিস্যুটাকে আমি লিকুইড প্যারাফিনের মধ্যে রাখলাম। তো এরপরে আমি বিকারের মধ্যে রাখছি এই পুরো জিনিসটাকে, দেন বিকারকে আমি ওভেনের মধ্যে 56 থেকে 58 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেখে দিছি। কী কাজ করে? স্টেনিংয়ের ক্ষেত্রে হেল্প করে, শেষ কথা। এরপরে আসো ইমবেডিং মানে হলো এই যে আমি এখন প্যারাফিনের মধ্যে টিস্যুটাকে রাখছিলাম, এখন এই প্যারাফিনের মধ্যে থাকা টিস্যুটাকে আমি একটা ইমবেডিং মিডিয়ামে নিয়ে নিব। ইমবেডিং মিডিয়াম বলতে কী বোঝাচ্ছি? এরকম একটা ওয়াক্স ব্লক, অর্থাৎ এরকম একটা ওয়াক্স ব্লক। তো আগে নর্মাল এটার মধ্যে থাকলে কী হইতো? এই টিস্যুটাকে তুমি যখন কাটতে যাবা তখন কিন্তু সেটাকে ঠিকভাবে কাটা যাবে না, এটা ছিঁড়ে যাইতো। এখন একটু শক্ত জিনিসের মধ্যে রাখতেছি। অনেক সময় দেখো না, বিভিন্ন মরিচ ইত্যাদি ইত্যাদি কাটার জন্য আমাদের মায়েরা বা আমরা যারা রান্না করে তাদের মধ্যে কি হয়? কোনো একটা শক্ত জিনিস যেমন চপিং বোর্ডের উপর রেখে কাটে, এরকমভাবে এই সেলটাকে বা টিস্যুটাকেও চপিং বোর্ডের উপর, এখানে চপিং বোর্ড বলতে আমি ইমবেডিং মিডিয়াম বা ওয়াক্স ব্লককে বোঝাচ্ছি। ওয়াক্স ব্লকটা এখানে ইমবেডিং মিডিয়াম হিসেবে কাজ করে। ওয়াক্স ব্লকের মধ্যে রাখতেছি। ওয়াক্স ব্লকের ছবি একটু পরে দেখাচ্ছি আমি। তো ফেসিলেটেড সেকশনিং, কাটতে সুবিধা করে। এখন কাটার জন্য আমি এটার মধ্যে রেখে দিছি, ওয়াক্স ব্লকের মধ্যে আমি টিস্যু সহ প্যারাফিনকে রেখে দিলাম। এবার আমি কাটবো। কতটুকু পুরুত্ব দিয়ে কাটবো? 3 to 10 মাইক্রোমিটার থিকনেসে কাটবো। কী দিয়ে কাটবো? রোটারি মাইক্রোটোম দিয়ে কাটবো। তো চলো আমরা একটা ভিডিও দেখে আসি। এটা হলো একটা মাইক্রোটোম যন্ত্র। তো এখানে হাত দিয়ে আমরা দেখতেছি এটাকে কিছু একটা সেট করা হচ্ছে, সেট করে আসলে পুরুত্বটা সেট করা হয়েছে। এবার এই যে এখানে যে সাদা রঙের দেখতে পারতেছি সেটা হলো ইমবেডেড করা টিস্যুটা। এই ইমবেডেড করা টিস্যুটাকে মাইক্রোটোম দিয়ে কাটা হয়েছে, সেকশনিং করা হয়েছে। সেকশনিং করার ফলে আমরা টিস্যুটাকে কয়েকটা ভাগে, মানে অনেকগুলো টুকরা পার্ট পাইছি। এখন এরকম একটা টুকরা আমি ওয়াটারের মধ্যে মিশাই দিলাম। তো এরপরে আমি স্লাইড দিয়ে সেটাকে স্লাইডের উপর এই টিস্যুটাকে নিয়ে নিব। এভাবে আমরা সেকশনিং করা টিস্যুটাকে স্লাইডের উপর নিয়ে নিতে পারি। এতক্ষণের ভিডিওতে আমরা যতটুকু দেখলাম সেটা হলো সেকশনিং করা হয়েছে। সেকশনিং করার পরে সেটাকে আমরা স্লাইডের মধ্যে তুলে নিছি। এরপরে স্টেইনিং করার সময় স্টেইনিং মানে কি? ডাই মিশানো, রঞ্জক পদার্থ মিশানো। তো এখানে হেমাটোক্সিলিন এবং ইউসিন। হেমাটোক্সিনটা হলো বেসোফিলিক, অর্থাৎ যে বেসকে বেশি অ্যাট্রাক্ট করে, আর ইউসিনটা হলো অ্যাসিডোফিলিক। তো এইটা হচ্ছে কমনলি ইউজ করা হয়, H&E প্রিপারেশন বলা হয় ইন জেনারেল। এছাড়াও অন্যান্য ডাইও মেশানো যেতে পারে। তো এটা হচ্ছে কমন। হেমাটোক্সিলিন দিয়ে আমরা নিউক্লিয়াস দেখি আর ইউসিন দিয়ে আমরা সাইটোপ্লাজম দেখি। তো এটা সম্পর্কে আমরা পরে জানবো।
তো স্টেইনিংয়ের মধ্যে আবার 7টা ধাপ আছে। 7টা স্টেপের মধ্যে ফার্স্ট অফ অল আমরা একটু আগে সেকশনিং করার আগে এখানে কী করছিলাম, এখানে কিন্তু আমরা প্যারাফিন মিশাইছিলাম। তাহলে প্যারাফিন প্রথমে আমি সরাই দিতে হবে, প্যারাফিন সরাই দিতে হবে। তো প্যারাফিন সরাই কী করব, সরাইয়া আমি হচ্ছে অ্যালকোহল মিশাবো। তারপরে আমি প্রথমে হেমাটোক্সিলিন দিব। হেমাটোক্সিলিন দিয়ে আমি নিউক্লিয়াসকে স্টেইন করব। আচ্ছা, স্টেইনিং আমরা কেন করতেছি? কোনো কিছু দেখার জন্য। সবই যদি সাদা থাকে তাহলে তো তুমি দেখতে পারবে না কি আছে না আছে। নিউক্লিয়াসকে এক কালার দিব, সাইটোপ্লাজমকে আরেক কালার দিব, তখন বোঝা যাবে যে কোনটা নিউক্লিয়াস, কোনটা সাইটোপ্লাজম, কোনটা কি, কোনটার মধ্যে কিছু নাই। তাহলে স্টেইনিং করার উদ্দেশ্য কি? ডিটেক্ট করা যে কোন কম্পোনেন্টসটা কি। তাহলে প্রাইমারি স্টেইনিংয়ের মাধ্যমে আমি হেমাটোক্সিলিন মিশালাম, স্টেইন নিউক্লিয়াস। তারপরে আমি এটাকে আবার পানিতে ভিজাবো, ওয়াশ। দেন আবার কাউন্টার স্টেইনিং মানে আগেরবার আমি হেমাটোক্সিলিন মিশাইছিলাম, এবার আমি ইউসিন মিশাবো। তো এবার আমি ইউসিন মিশাবো টু স্টেইন সাইটোপ্লাজম। ওকে, তারপর আমি আবারও পানিতে মিশাবো। তারপরে আগে যে একদম শুরুতে রিহাইড্রেশনের মধ্যে অ্যালকোহল মিশাইছিলাম, সেই অ্যালকোহলটা আমি দূর করে দিব কি দিয়ে? জাইলিন 1, জাইলিন 2। জাইলিন 1, 2 মানে জাইলিনকে আমি 2বার মিশাবো আর কি, 2বার করে। এই হচ্ছে আমাদের স্টেইনিং ধাপটা, এবং প্রত্যেকটা টাইম দেওয়া আছে। টাইমটা খুব বেশি যে ইম্পর্টেন্ট তা না, বাট পরে রাখা ভালো। তারপরে মাউন্টিং অর কাভার স্লিপিং। যখন আমি লং টার্ম প্রিজার্ভেশন করতে যাব, লং টার্ম প্রিজার্ভ করার জন্য স্টেইনিং করার পরে এটার উপরে ডিপিএক্স অর্থাৎ ডাইবিউটাইল পিথালেট জাইলিন এইটা মিশাই দিব, তাহলে লং টার্ম টিস্যুটা প্রিপেয়ার থাকবে। অ্যান্ড লাস্ট অফ অল, এই যে আমরা এটা পেয়ে গেছি এবং এটার সাথে একটা লেবেলিং করে দিব যে এটার কি, মানে ধরো এটা একটা স্যাম্পল আছে না, লাইক ফর এক্সাম্পল আমরা শুরুতে দেখে আসছিলাম কার্ডিয়াক মাসেল, তো এরকমভাবে কার্ডিয়াক মাসেল আমি এখানে লিখে দিলাম। তো লেবেলিং ইজ ডান। লেবেলিং কী জন্য করি? পরবর্তীতে যখন আমি 100টা স্লাইড একসাথে রাখবো, কোনটা কিসের স্লাইড প্রতিবার তো মাইক্রোস্কোপ দিয়ে দেখবো না, তো একসাথে যাতে আমি বুঝতে পারি, তাহলে আইডেন্টিফিকেশনের জন্য আমরা লেবেলিংটা করে থাকি। তারপরে আমাদের টিস্যু প্রিপারেশনটা কিন্তু এতক্ষণে কমপ্লিট হয়ে গেছে। নাও আমরা এই যে একটু আগে দেখছিলাম হেমাটোক্সিলিন আর ইউসিন সম্পর্কে বলছিলাম, পরে কিছু কথা আছে। এই হচ্ছে সেই কথা। কিছু বেসিক ডাই আছে, কিছু অ্যাসিডিক ডাই আছে। বেসিক ডাই মানে হলো তারা স্টেইনস বেসোফিলিক টিস্যু কম্পোনেন্ট। বেসোফিলিক মানে কি? বেজের প্রতি যার ভালোবাসা আছে। কাদের সেরকম ভালোবাসা থাকে? যারা নিচে অ্যাসিড। তাহলে হেমাটোক্সিলিনগুলো নিচে অ্যাসিড টাইপের, আর উল্টাটা হলো এই ইউসিনগুলোর জন্য। তো এখানে আমাদের কি কি আছে এরকম? হেমাটোক্সিলিন, টোলোইডিন ব্লু, আলসিয়ান ব্লু, মিথিলিন ব্লু। এদিকে অ্যাসিডিক ডাই আছে ইউসিন, অরেঞ্জ জি, অ্যাসিড ফুসিন। তো এইগুলো এত কঠিন জিনিস আমরা আসলে পড়ি না, আমরা মূলত ওই প্রথম দুইটাই পড়ি। অ্যান্ড হেমাটোক্সিলিনটা নিউক্লিক অ্যাসিড অর্থাৎ আমাদের যে ডিএনএ আছে, এক কথায় বলা যায় আমাদের নিউক্লিয়াসটাকে স্টেইন করে। এবং অ্যাসিডোফিলিক যারা আছে সেই ইউসিনটা সাইটোপ্লাজমকে স্টেইন করে। সাইটোপ্লাজমের কোনটা? সাইটোপ্লাজমের মধ্যে মাইটোকন্ড্রিয়াকে স্টেইন করে। এখন কথা হলো কী কালারে স্টেইন করে? যেটা যে কালার আমি মার্ক করে রাখছি সেরকম, যেমন এটা নিউক্লিক অ্যাসিডকে ব্লু কালার করে আর এটা মাইটোকন্ড্রিয়াকে পিঙ্ক কালার করে। এই হচ্ছে ডাইগুলা, বেসিক ডাই এবং অ্যাসিডিক ডাই। এছাড়া বিভিন্ন টিস্যুর জন্য আরও কিছু স্টেইনিং পদার্থ আছে। তো কিছু পদার্থ আছে, এগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। এই হচ্ছে আমাদের টিস্যু প্রিপারেশন ওভারঅল। আমরা মূলত এখানে টিস্যু প্রিপারেশন নিয়ে আলোচনা করলাম। মাইক্রোস্কোপ সম্পর্কে তোমাদের নিজে থেকে আইডিয়া করতে হবে, এটা আসলে এভাবে পড়ানো যায় না একদম 3D। তুমি স্লাইড মাইক্রোস্কোপের কোনটা কী পার্ট, যেমন এটা স্টেজ, এটা কি, কোনটা আইপিস, কোনটা কি, কোনটা হচ্ছে বডি, কোনটা আর্ম, এগুলা দেখে কোনটা হচ্ছে ফাইন স্ক্রু, এগুলো একটু মাইক্রোস্কোপ থেকে দেখে নিবা। দেন আমরা হিস্টোলজির মূল পর্যায়ে পড়াশোনা শুরু করব, অর্থাৎ এই স্লাইডগুলো দেখা, কোনটার মধ্যে কি পাওয়া যায়, এই জিনিসগুলো দেখা নিয়ে আলোচনা করব। ওকে, বেস্ট অফ লাক সে পর্যন্ত।